স্বাগতম। আজকের গল্পটি কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি 18 বছরের নিচে হয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি এড়িয়ে যান। আঁধারের ডাকের সমস্ত আপডেট পেতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং injurious to health. মনোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছে। চারিদিকে মানুষজনের ভিড়। ফেরিওয়ালারা কেউ কেউ ঝালমুড়ি, কেউ ঠান্ডা জল, কেউ চকলেট, সোনপাপড়ি, আবার কেউ পাঁপড় বিক্রি করছে। বাস স্ট্যান্ডের পাশেই রিক্সা চালকেরা বিভিন্ন গ্রামের নাম ধরে ডাকছে। বাসযাত্রীরা একে একে যে যেখানে যাবে সে তাদের দিকে রিক্সায় উঠে পড়ে একে একে চলে যাচ্ছে। আর প্রায় সবসময় এদিক ওদিক থেকে বাস, লরি, ছোট গাড়ি, বাইক এসেই চলেছে। গাড়ির হর্ন আর ভুঁভো শব্দে কান যেন ঝালাপোড়া করছে মনোজের। মনোজ ভাবছে কখন সে এই শব্দ থেকে মুক্তি পাবে। অনেকক্ষণ ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে মনোজ এইগুলোই দেখছে। মনোজের বাসের টাইম জানা ছিল না, তাই একটু তাড়াতাড়ি এসেছে। এখানে এসে বাস সহায়তা কেন্দ্র থেকে জেনেছে বাস আরও 30 মিনিট পর আসবে। মনোজকে বাসে তুলে দিতে তার মা বাবাও এসেছে। বাস আসার সময় হলে মনোজ ব্যাগ দুটো নিয়ে তৈরি হলো। বাস এলেই উঠে পড়বে। এখানে অনেক ভিড় হয়। 4টে বড় রাস্তা এই একই জায়গায় মিলিত হয়েছে, তাই একটু তাড়াতাড়ি না উঠতে পারলে যেহেতু একটা সিট এখানে খালি হয় সেটাও পাওয়া যাবে না। সিট না পেলে 3 ঘন্টা দাঁড়িয়ে যেতে হবে। মনোজ দূর থেকেই দেখে বাস আসছে। তারপর সে তার মায়ের দিকে তাকায়। মনোজের মা মিতালি দেবীর চোখ ছলছল করছে। মনোজ তার মাকে বলে, আসছি মা, বাবা আসছি। সাবধানে যাস বাবা, ভালো করে থাকিস, মন দিয়ে পড়াশোনা করবি। কথা বলার সময় মিতালি দেবীর কথাগুলো জড়িয়ে আসছিল। এই প্রথম মনোজ বাড়ি ছেড়ে শহরে যাচ্ছে পড়াশোনার জন্য। মনোজ একমাত্র সন্তান হওয়ার জন্য একদিনও মা বাবাকে ছেড়ে কাটায়নি। মনোজ নিজেও অনেক ভয় পাচ্ছে, কারণ গ্রাম ছেড়ে কোনোদিন কোথাও মা বাবাকে ছাড়া যায়নি। বাসে উঠে জানালা দিয়ে মুখ বাড়িয়ে মনোজ দেখল তার মা আঁচল দিয়ে চোখের জল মুছছে। বর্ধমান পৌঁছে প্রথমে কলেজ যায় মনোজ। কলেজ ভেরিফিকেশন হতে একটু দেরি হয়ে গিয়েছিল। হোস্টেলের জন্য আবেদন করেছিল কিন্তু পায়নি, তাই অগত্যা ঘর ভাড়া নিতে হবে তাকে। মনোজ বর্ধমান রাজ কলেজের প্রথম বর্ষের ছাত্র, কারণ ভেরিফিকেশন হওয়ার পরেই তো রোল নম্বর, আইডি কার্ড এইসব পাওয়া যাবে। কলেজ থেকে বেরিয়ে এসে ঘর খোঁজ করতে লাগলো সে। ঘর ভাড়া পাওয়া যাচ্ছে না কলেজের আশেপাশে। নতুন বছর শুরু হওয়ার কারণে কোনো ঘর ফাঁকা নেই। অনেক খোঁজাখুঁজির পর কলেজ থেকে 2 কিলোমিটার দূরে কিন্তু নিরিবিলি এক জায়গায় একটা ঘরের খোঁজ পেল। মনোজ মনে মনে ভাবল, ভালোই হলো, পড়াশোনার একটা উপযুক্ত জায়গা পাওয়া গেল। 2 তলা বাড়ি। উপরের তলায় একটা ফ্যামিলি থাকে, আর নিচের তলার ঘরগুলো মেরামত করা নেই বলে কেউ থাকে না। মনোজের উপায় নেই, থাকলে এখানেই থাকতে হবে। তাছাড়া ভাড়াটাও অনেক কম পড়ল। ঘরে ঢুকে মনোজ দেখল এক কোণে একটা সিঙ্গেল বেড পড়ে আছে, ঘর ময় ঝুলে ভর্তি। ঘর পরিষ্কার করতে করতে মনোজের রাত্রি 10টা বেজে যায়। তারপর সে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে যায় রাতের খাবার কিনতে। খাবার শেষ করে শুতে দেরি হয়ে যায়। নতুন জায়গা, ঘুম আসছিল না মনোজের। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে তা জানা নেই।
পরের দিন মনোজের ঘুম ভাঙে থালা বাসন পড়া ঝনঝন শব্দে। ফোন নিয়ে দেখে 10টা বেজে গেছে। তাড়াতাড়ি উঠে কলেজের জন্য বেরিয়ে পড়ে সে। নিজেকে নতুন জায়গায় গুছিয়ে নিতে 1 সপ্তাহ কেটে গেল মনোজের। ব্যস্ততার মধ্যে মনোজের উপরের ঘরে যে একটা ফ্যামিলি আছে তাদের সঙ্গে পরিচয়ই হয়নি। তাদের ঘরে যাওয়ার জন্য আলাদা সিঁড়ি থাকায় নিজেরা দেখা করতে না চাইলে দেখা হওয়া সম্ভব নয়। মনোজ গ্রামের ছেলে, সে মানুষজন ভালোবাসে, তাই সে ভাবে বাড়ি থেকে ঘুরে এসে একদিন দেখা করে আসবে ওদের সঙ্গে। আর এই 1 সপ্তাহে মনোজ কলেজের স্যারকে বলে 2টো টিউশন পড়ানোর ব্যবস্থা করে নিয়েছে। মনোজ নিজে যদি কিছু ইনকাম করে তো বাবার উপর খরচার চাপটা কম পড়বে। একদিন বাড়িতে সময় কাটিয়ে সোমবার রান্না করার জিনিসপত্র নিয়ে এসেছে মনোজ। কলেজের টিউশনগুলো দেখে রুমে ফিরতে রাত হয়ে গেল তার। আজ আর রান্না করবে না, বাইরে থেকে খাবার কিনে আনবে ভেবে বেরিয়ে যেতে যাবে, আর সেই সময় দরজায় টোকা পড়ল। কে? এই বলে দরজা খুলে দেখে একটা মেয়ে। তারই বয়সী কি 1-2 বছরের ছোট একটা মেয়ে, যার দিকে তাকিয়ে চোখ সরায় না মনোজ, যার চোখ চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে। মনোজ এক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটার দিকে। তার চমক ভাঙল মেয়েটার গলায়। মা আজ আপনার জন্য খাবার পাঠিয়েছে, বিরিয়ানি আছে। আচ্ছা। বলে হাত বাড়িয়ে নিয়ে নিল টিফিনটা। ভেতরে আসতে বলবেন না? এবার মনোজ লজ্জা পেল। অনেকক্ষণ ধরে মেয়েটাকে বাইরেই দাঁড় করিয়ে রেখেছে, ভিতরে আসতে বলে একপাশে বিরিয়ানিটা রেখে দিল। বিছানায় বসে পা দোলাচ্ছে মেয়েটি। মনোজও বসল মেয়েটির থেকে দূরত্ব বজায় রেখে। মেয়েটি ঘরের চারিদিকে তাকিয়ে সব দেখে শুনে বলল, আপনি তো দেখছি ভালোই ঘর গোছাতে পারেন। আমায় যখন 3টে বছর এখানে থাকতে হবে তখন একটু গুছিয়ে রাখাই ভালো নয় কি? কথা শেষ করেই মনোজ জিজ্ঞাসা করল, আপনার নাম কি? বর্ষা। আর আপনার? আমার নাম মনোজ। আচ্ছা, তোমার বাবা কি করেন? বাবা একটা দোকানের খাতাপত্র সারে। ও আচ্ছা, তুমি কিসে পড়াশোনা করছো? আমি আমি উচ্চ মাধ্যমিক দেব। কথা শেষ করেই বর্ষা উঠে পড়ল। মনোজ ভাবল চলে যাচ্ছে, একটু মনটা খারাপ হয়ে গেল তার। কিন্তু বর্ষা দরজার দিকে না গিয়ে একটা থালা নিয়ে তাদের টিফিন থেকে বিরিয়ানি ঢালতে ঢালতে বলল, খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে। মনোজ হাত ধুয়ে খেতে বসে। মনোজ খাচ্ছে আর বর্ষা তার পাশেই বসে আছে। যেমন মা বাবা স্ত্রী খেতে দিয়ে পাশে বসে থাকে ঠিক তেমনই। কথা বলতে বলতে দুজনেই তাদের অজান্তে কখন যে আপনি থেকে তুমিতে নেমে এসেছে তা খেয়াল করেনি। মনোজের খাওয়া শেষ হলে বর্ষা চলে গেল। শুধু চলে গেল বললে ভুল হবে, মনোজের সবটুকু নিয়ে তাকে শূন্য করে চলে গেল। মনের মধ্যে একটা উথাল পাথাল চলতে লাগলো মনোজের। আবার কবে আসবে সে, আবার কবে দেখা হবে তাদের। মনোজের রাতে ঘুম আসছে না। সেই হলুদ শাড়ি, কালো টিপ আর এক অজানা চোখের চাহনি মনোজকে ঘুমোতে দিচ্ছে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততার মধ্যেই কাটে মনোজের। সকালে নিজের পড়া, তারপর কলেজ, বিকেলে আবার পড়ানো। কিন্তু তার মধ্যেই মাঝে মাঝে বর্ষার কথা বারে বারে মাথার মধ্যে চলে আসছিল তার। ভেবে নিজেকে বুঝিয়েছে সে। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছে এমন সময় আবার দরজায় টোকা। মনোজ শুয়ে শুয়ে জিজ্ঞাসা করে, কে? আমি বর্ষা। মনোজ হতাশ সঙ্গে আনন্দিত হলো। মনোজের মনের মধ্যে যে ঝড় আগের রাতে তুলে দিয়ে গেছে, আজ সারাদিন নানাভাবে নিজেকে বুঝিয়ে সেই ঝড় থেকে বার করে এনেছে সে। আজ আবার কেন? কিন্তু একটা অজানা টানে মনোজ উঠে দরজা খুলে দিল। বর্ষা সোজা এসে বিছানায় বসে বলল, আজ না, সারাদিন ভালো লাগছিল না। সন্ধ্যে থেকেই ভাবছি তোমার সঙ্গে এসে একটু গল্প করি, কিন্তু কেউ যদি দেখে ফেলে তাই আসতে চাইনি।
এখন সবাই লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে, তাই চলে এলাম। তোমার এভাবে আসাটা ঠিক হয়নি। চলে যাও তুমি। তোমার বাবা মা দেখে ফেললে কি হবে? মনোজ কথাগুলো বর্ষার দিকে না তাকিয়েই বলল। মনোজ বর্ষার দিকে তাকালে সব ভুলে যাচ্ছে। ওর কাছে যেতে ইচ্ছা করছে, ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে, ওর গন্ধে মেতে থাকতে ইচ্ছা করছে মনোজের। একেই কি বলে প্রেম? মনোজ, আমার দিকে তাকাও। আহা, কি মিষ্টি গলা! মনোজ সেই ডাক উপেক্ষা করতে পারল না। মনোজ বর্ষার দিকে তাকালো। সত্যি বলছো চলে যাব? হালকা কান্নার মতো করে এমনভাবে আদু আদু ভাবে বলল, মনোজের মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। মনোজ মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর চোখ সরিয়ে নিল, পাশে বসতে বলল। মনোজ মন্ত্রমুগ্ধের মতো পাশে গিয়ে বসল। কি হয়েছে তোমার? কথা কেন বলছো না? তাকাও, তাকাও আমার দিকে। মনোজ আর বর্ষার দিকে না তাকিয়েই বলল, আমার ভালো লাগছে না। তুমি চলে যাও। বর্ষার কথা না বাড়িয়ে উঠে চলে যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে আরেকবার মনোজের দিকে তাকিয়ে তারপর চলে গেল। মনোজ মনে মনে ভাবে, আমি কি করছি, কেন করছি? আমার কি করা উচিত সব গুলিয়ে যাচ্ছে। একবার মনে হচ্ছে যা হওয়ার হবে। বর্ষার জন্য যে টান, যে ভালোবাসা অনুভব করছি, সেটা তাকে জানিয়ে দেব। আমাদের একটা মিষ্টি সম্পর্ক হবে। কে না চায় এরম একটা মেয়েকে নিজের করে পেতে? কিন্তু আমার যে কিসের সমস্যা, আমি যে কেন বলছি না আমি জানি না। কিসের ভয় এত আমার? এসব নানান কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে মনোজ। পরের দিন রাতে বর্ষার আসার অপেক্ষা করছে মনোজ। সে জানে আগের দিন চলে যেতে বলেছে, কথা বলেনি। তাও মনোজ জানে বর্ষা আসবে। ফোন দেখতে ইচ্ছা করছে না মনোজের। সারা ঘর এদিক ওদিক করছে। দরজা টোকা পড়তেই দরজা খুলে দেয় মনোজ। আজও শাড়ি পরে এসেছে বর্ষা। মনোজ জিজ্ঞেস করলো, তুমি রোজ বাড়িতে কি শাড়ি পরেই থাকো? হ্যাঁ, আমার শাড়ি ভালো লাগে। তারপর তারা দুজন একসঙ্গে অনেক রাত পর্যন্ত অনেক গল্প করে। তারপর থেকে প্রতি রাতেই বর্ষা মনোজের ঘরে আসে। তারা দুজন অনেক রাত পর্যন্ত গল্প করে, নানান কথা হয়। একে অপরের ছোটবেলা কেমন কেটেছে, কে কি পছন্দ করে আর কি ভালো লাগে, তারা এখন দুজন দুজনার সবটাই জানে। দুজন দুজনকে কিছু না বলার সত্ত্বেও তারা যে দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে সেটা সূর্যের আলোর মতোই পরিষ্কার। একদিন মনোজ নিজেকে তৈরি করে রেখেছে, আজ সে বর্ষাকে তার ভালোবাসার কথা জানাবে। তাই সে ঘরের মধ্যেই মনে মনে ভাবছে, আজ যে করেই হোক, এই কয়েকদিনে বর্ষা যে আমার কতটা আপন হয়ে উঠেছে, আর আমি যে ওকে কতটা ভালোবেসে ফেলেছি জানিয়েই দেব। ব্যাকুল হয়ে ঘরের মধ্যে বর্ষার আসার অপেক্ষা করছে মনোজ। প্রতিদিনের মতোই আজও টোকা পড়ল। মনোজ দরজা খুলে দিল, তারপর তার হাত ধরে নিয়ে এসে বসালো। তারপর মনোজ বর্ষার বাঁ হাতটা দুই হাত দিয়ে চেপে ধরে বলল, তুমি যে রোজ রোজ আমার ঘরে আসো, তোমার বাবা মা জানলে কি হবে বলো তো? জানি না, ভালো লাগে তাই আসি। তোমার ভালো লাগে না আমি যে আসি? ঠিক আছে, কাল থেকে আর আসবো না। আরে না না, আমারও ভালো লাগে তুমি রোজ আসো বলে। আমিও চাই তুমি রোজ আসো। আচ্ছা, তোমার কোনো বন্ধু নেই স্কুলে? মানে বয়ফ্রেন্ড? এখন তো সবার থাকে। আচ্ছা, তোমার আছে বুঝি? না না, তবে এখানে এসে আমার একজনকে পছন্দ হয়েছে। তবে জানি না সে আমায় পছন্দ করে কিনা। বর্ষা মনোজের চোখের দিকে তাকিয়ে বলল, যাকে পছন্দ করবে, যাকে ভালোবাসবে, তাকে জানিয়ে দিও।
নিজের মধ্যে লুকিয়ে রেখে কি হবে? হয় সে হ্যাঁ বলবে, না হলে না। কিন্তু তাকে না বললে যে একটা চাপা কষ্ট সারাটা জীবন বুকে বয়ে নিয়ে বেড়াতে হবে। কষ্ট যে খুব কষ্ট দেয়। ভালোবাসার কষ্ট যে সহ্য করা যায় না, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়, ভাবতে ভুলিয়ে দেয় ঠিক ভুল বিচার করার ক্ষমতা। ভালোবাসা সব ভুলিয়ে দেয়, সব 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 কিছু। মনোজ তার কথাগুলো শুনল। কি বুঝলো আর কি বুঝলো না সেটা সে বুঝলো না, শুধু শুনল, মুগ্ধ হলো আর শুনল। সেটা তো বুঝতেই পারছি, কিন্তু এখন তো আমরা ভালো বন্ধু হয়ে উঠেছি। যদি আমার এই বোকামির জন্য আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমি এত ভাবি না বাপু। যদি কাউকে ভালোবাসি তবে তাকে জানিয়ে দেওয়াই ভালো বলে আমি মনে করি। আমি আজ চললাম। বর্ষা কথা শেষ করে উঠে যেতে গেল। মনোজ নিজের অজান্তেই বর্ষার শাড়ির আঁচল মুঠো করে ধরে নিল। মনোজ জানে না কোথা থেকে এত সাহস পেল, জানে না কি করতে চলেছে, জানে না এরপর কি হবে। বর্ষা মনোজের দিকে না তাকিয়েই বলল, ছাড়ো। মনোজ ছেড়ে দেয় আঁচলটা। বর্ষা মনোজের দিকে না তাকিয়েই আবার জিজ্ঞাসা করল, তোমার পছন্দের সেই মেয়ে কি আমি? না, মানে হ্যাঁ। মনোজ আমতা আমতা করে হ্যাঁ না না হ্যাঁ কি যে বলল, নিজেরই গুলিয়ে গেল। মনোজ খুব একটা মেয়েদের সঙ্গে এতদিন মেশেনি, বর্ষাই প্রথম যার সঙ্গে এত কাছ থেকে কথা বলছে, যার সঙ্গে এতক্ষণ সময় কাটিয়েছে। বর্ষা মনোজকে কিছু না বলেই চলে গেল। মনোজ জানে না যে সে ঠিক করলো নাকি ভুল, শুধু মনোজ বর্ষার কথা মতো নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসার কথা জানিয়েছে। তারপর 2 দিন কেটে গেছে, আর আজ নিয়ে 3 দিন হবে বর্ষা মনোজের ঘরে আসে না। মনোজ মনে মনে ভাবছে, আমি হয়তো কিছু একটা ভুল করে ফেললাম, কিন্তু ওই তো আমায় জোর করলো বলার জন্য। সত্যি মেয়ে জাতির চরিত্র বড়ই কঠিন, ওদের মনে এক বাইরে এক। এইসব 7 মাস ভাবতে ভাবতে মনোজের ঘরের দরজায় টোকা পড়ল। মনোজ খুশিতে আত্মহারা, সে বুঝতে পেরেছে কে এসেছে। দরজা খুলে দিতেই বর্ষা 2 হাতের আঙুল ঘষতে ঘষতে ঘরে এসে বসে পড়ল। মনোজ মাথা নামিয়ে বর্ষার কাছে গিয়ে বলল, সরি, আগের দিন আমার তোমার সঙ্গে ওরকম ব্যবহার করা উচিত হয়নি, সরি। কথা বলতে বলতে মনোজ বর্ষার পায়ের কাছে বসল। বর্ষার দিকে তাকিয়ে কথা বলার সাহস হলো না মনোজের। তারপর বর্ষা মনোজের 2 গালে 2 হাত রেখে আচমকা নিজের ঠোঁট দুটো মনোজের ঠোঁটের সঙ্গে মিশিয়ে দেয়। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে, মনোজ সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিছানায় পড়ে আছে। কাল রাতের সব কথা সে ভুলে গেছে, কিছুই মনে নেই তার। মনোজের শরীর আজ বিশাল ক্লান্ত, উঠতে পারছে না, শরীরে জ্বর এসেছে অল্প। মনোজের সঙ্গে ওষুধ সবসময় থাকে। বিছানা থেকে উঠে জামা প্যান্ট পরে একটা প্যারাসিটামল খেয়ে নেয় মনোজ। সেদিন মনোজ আর কলেজ গেল না, অপেক্ষা করতে লাগলো রাত হওয়ার, আর মনে মনে ভাবতে লাগলো, কখন আসবে বর্ষা? কখন পাবো সেই অকৃত্রিম সুখ? কখন মিলবে তার শরীর? একটা সেকেন্ড বর্ষার আসার অপেক্ষায় কাটাতে লাগলো মনোজ। যখন বর্ষা মনোজের ঘরে এলো তখন 11টা বেজে গেছে। আসতেই মনোজ জিজ্ঞাসা করলো, আজ এত দেরি হলো? মা বাবা ঘুমায়নি এখনো, তাই তো আসতে দেরি হলো আজ। মনোজ বর্ষার কোলে মাথা রাখে। বর্ষা মনোজের মাথার চুলের মধ্যে নিজের হাতের আঙুল চালাতে থাকে। হঠাৎ মনোজকে জড়িয়ে ধরে আবার ঠোঁটে ঠোঁট রেখে দেয়। মনোজও শক্ত করে ধরে বর্ষাকে।
এইভাবে একটার পর একটা দিন কেটে যায় তাদের চরম সুখে। মনোজ আর বাড়ি যেতে চায় না, যেতে ইচ্ছাও করে না তার। টিউশনেও উদাস হয়ে থাকে, পড়া হয় না কিছুই। টিউশন পড়ানোর সময় আনমনা হয়ে যায় বলে পড়ানো ছাড়িয়ে দিল। তাও কলেজে যাওয়া নেই, শরীরের প্রতি যত্ন নেই, কেমন একটা রোগাটে হয়ে যাচ্ছে দিন দিন। চোখ মুখ ঢুকে যাচ্ছে, শরীরে বল নেই, সারাদিন শুয়ে থাকতে ইচ্ছা করে। তাও সবসময় বর্ষা, বর্ষার আকর্ষণ সবসময় বিভোর করে রাখে। কখন রাত হবে, কখন সে আসবে, এই চিন্তায় সময় কাটতে থাকে। রাত হলে সে এলে খুশি হয়। সারা দিনের এত কষ্ট এই একটু সুখের জন্য সব ভুলে যায়। আজ কলেজ যায়নি মনোজ। দুপুরে রান্না করছে আর ভাবছে কখন রাত হবে আর সে আসবে। রান্না করতে করতে হঠাৎ একটা মহিলা কণ্ঠ বাইরে থেকে ডাকছে শুনতে পায় সে। মনোজ বাইরে এসে জানতে পারে উনি উপরের ভাড়াটিয়া বর্ষার মা। বাবা, আমি বর্ষার মা। আজ বর্ষার জন্মদিন। সন্ধ্যায় একটা ছোট্ট অনুষ্ঠান হবে, তুমি আসবে যেন। মনোজ এই প্রথম বর্ষার মাকে দেখল। উনিও খুব সুন্দরী মহিলা, একেবারে বর্ষার মায়ের মতোই দেখতে হয়েছে, একই মুখ। মনোজ খুশি হয়ে বলল, আচ্ছা কাকিমা, আমি যাব। ভেতরে আসুন, আজ প্রথমবার আপনার সঙ্গে দেখা। এই বাড়িতেই থাকি, কিন্তু দেখা হয় না। কি করে দেখা হবে বলো বাবা? তুমি সকালে বেরিয়ে যাও, সন্ধ্যার পর বাড়ি ফেরো। আমি সন্ধ্যার পর আর নিচে আসি না, চোখের একটু সমস্যা আছে তো। আজ উঠি কেমন? অনেক যোগাযান্তির ব্যাপার আছে, 50 জনের মতো গেস্ট আসবে। আর শরীরের একটু যত্ন নাও। কি অবস্থা তোমার, চোখ ঢুকে গেছে, দেখেই মনে হচ্ছে রাতে ঘুমাও না। পড়াশোনার খুব চাপ আছে বুঝি? মনোজকে কিছু বলার সুযোগই দিচ্ছে না, নিজেই হড়হড় করে বলেই চলেছে। তারপর এক সময় নিজে থেকেই বলল, পরে তোমার সঙ্গে আলাপ করব, আজ আসি। বর্ষার মা উঠে চলে গেল। মনোজ মনে মনে ভাবল, কই, আমায় তো বর্ষা কিছু বলেনি। আজ ওর জন্মদিন। মনোজ বিকালে বাজার থেকে বর্ষার জন্য একটা টেডি কিনে এনেছে। বাড়ি ফিরে সেরকম কোনো আয়োজন দেখছে না মনোজ। মনোজ ঘরে গিয়ে তৈরি হচ্ছে, 7টায় যাবে ভেবেছে। তৈরি হয়ে হাতে টেডিটা নিয়ে বাইরে আসলো মনোজ। বাইরে এসে মনটা কেমন হয়ে গেল তার। সে অবাক হয়ে ভাবল, কাকিমা বলল 50 জনের মতো লোক হবে, অনেক আয়োজন করতে হবে। কিন্তু লোকজন এলে একটু তো কথার আওয়াজ হবে, ওই হট্টগোল হবে। কিন্তু এ তো একেবারে নিস্তব্ধ। তাও মনোজ আস্তে আস্তে উপরে উঠে গেল। দরজায় টোকা দিল। এই বাড়িতে কলিং বেল নেই, তাই টোকা দিল মনোজ। ভেতর থেকে শুনতে পেল, আসে। এই কথা শুনতে পেয়ে সোজা হয়ে দাঁড়ালো মনোজ। বর্ষার বাবার গলা মনে হয়। খুট শব্দ করে দরজা খুলে গেল। বর্ষার বাবা মনোজকে দেখে ভিতরে আসতে বলল। ভিতরে ঢুকে মনোজ তো অবাক, কোথাও কিচ্ছু নেই। বর্ষার বাবা মনোজকে নিয়ে ঘরের ভিতরে এলো। এই ঘরে আসার সময় সামনের ঘরের ভিতর দিয়ে তাকিয়ে দেখে নিয়েছে কাকিমা মানে বর্ষার মা শুয়ে আছে, কপালে রুমাল রাখা। মনোজ বর্ষার বাবাকে জিজ্ঞাসা করলো, কাকু, কাকিমার শরীর খারাপ? হ্যাঁ, জ্বর এসেছে। কিন্তু লোকজন আসেনি কেন? আর বর্ষা কোথায়? এই গিফটটা ওর জন্য এনেছি। বর্ষার বাবা টেডিটা নিয়ে আলমারির কাছে রেখে দিল। মনোজ কিছুই বুঝতে পারে না কি হচ্ছে তার সঙ্গে। বর্ষার বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তোমার কাকিমা বর্ষার জন্মদিন বলে ইনভাইট করেছে।
বুঝতে পারছি। হ্যাঁ কাকু। আসলে কি বলি তোমায়, বর্ষার মারা যাবার পর আমার স্ত্রী দিনের পর দিন না খাওয়া দাওয়া না ঘুমের জন্য প্রায় পাগল হয়ে যায়। এখন সুস্থ থাকলেও মাঝে মাঝে সব ভুলে যায়। মেয়েটার সামনেই জন্মদিন ছিল, 18 বছর পূর্ণ হতো। তার আগেই মনোজ বর্ষার বাবার কথা শুনে স্থির হয়ে যায়। মাথা ঝিমঝিম করছে, তার সব গুলিয়ে যাচ্ছে। সে ভাবছে, বর্ষা নয় তাহলে কে আসে আমার ঘরে রোজ? মনোজ কপালের ঘাম মুছতে মুছতে আমতা আমতা করে বলে, কি বলছেন আপনি? বর্ষা মারা গেছে? কি হয়েছিল কাকু, বলবেন? আমাদের একমাত্র মেয়ে ছিল বর্ষা। আমার সঙ্গে তো সেরকম কথাবার্তা হতো না। আমি সেই বরাবরের মতো সকালে কাজে যাই, সন্ধ্যায় বাড়ি ফিরি। বাড়ি এসেই যেটুকু কথা হতো। একদিন আমি ফিরেছি কাজ থেকে, ঘরে বসে বই পড়ছি, এমন সময় শ্রীময়ী রুমে আসে, আমার পাশে বসে তারপর আমায় জড়িয়ে ধরে। আমি বুঝলাম সামনে ওর জন্মদিন আসছে, ওই জন্য কিছু একটা আবদার করবে। কিন্তু ও কিছুই বলল না, শুধু আমার কোলে পড়ে রইল। আমি তার কপালে স্নেহের চুম্বন এঁকে দিয়ে বললাম, কি চাই মা? কিছুই না বলে চুপ করে শুয়ে থাকলো। কিন্তু তখনও যদি জানতাম পরের দিন সকালে মেয়েটার ঝুলন্ত দেহ দেখব। মনোজের শরীর থরথর করে কাঁপছে। এবার মাথায় ঘুরছে, সে এতদিন কাকে ভালোবেসে এসেছে, কাকে নিজের করে পেতে চেয়েছে। বর্ষার বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার বলতে শুরু করলো, মেয়ের শোকে মা পাগল হয়ে যায়। দীর্ঘদিন চিন্তার কারণে কিছু স্মৃতিশক্তি চলে যায়, তখনই এইসব করে বেড়ায়। তাই আমি কাজে যাওয়ার সময় দরজায় তালা দিয়ে যাই, যাতে ঘর থেকে বেরিয়ে যেতে না পারে। আজ তাড়াতাড়িতে কাজে যাওয়ার সময় বাইরে থেকে লক করতে ভুলে গেছিলাম, তাই বেরিয়ে তোমায় ইনভাইট করে চলে এসেছি। বর্ষার বাবা মাথা হেঁট করে চুপ করলেন। মনোজ কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কাকু, বর্ষা কেন এমন করেছিল জানেননি? জেনেছিলাম, সেই রাতে একটা চিঠি লিখে যায়। বর্ষার বাবা কথা শেষ করে আলমারি থেকে একটা কাঠের ছোট্ট বাক্স বের করে নিয়ে এলেন। তারপর একটা চিঠি বার করে মনোজের হাতে দিতেই পাশের ঘর থেকে বর্ষার মা ডাক দেয়, সমু, সমু। আসছি। বলে বর্ষার বাবা উঠে গেল। মনোজ গ্রামের ছেলে, অন্ধকার মাঠঘাট, ফাঁকা বাড়ি এসবেও ভয় পায় না। কিন্তু আজ ঘর ভর্তি আলোতেও মনোজের ভয়ে গলা শুকিয়ে গেল। তাও বর্ষা কেন মারা গেল জানার জন্য চিঠিটা খুলে পড়তে শুরু করলো। মা, বাবা, আমি আর পারছি না। তোমরা আমায় খুব ভালোবাসো আমি জানি, কিন্তু একটা বয়সের পর মানুষ অন্য রকমের একটা ভালোবাসার মানুষ খোঁজে। আমিও অর্পণকে সেই মানুষ হিসেবেই খুঁজে নিয়েছি। সেদিন যখন অর্পণকে সবার সামনে কবিতা পাঠ করতে শুনলাম, ওর নিজের লেখা, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। জানি না সবার এরকম হয় কিনা, কিন্তু আমার তখন মনে হয়েছিল আমার ওকেই লাগবে, জীবনের সবটুকু সময় যাকে নিয়ে বাঁচব। তারপর অর্পণের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে, কিন্তু আমি আমার মনের কথা, ভালোবাসার কথা ওকে বলতে পারিনি। কিছুদিন আগে অর্পণ আমায় এসে বলে সে অন্য একজনকে ভালোবাসে। আমি মেনে নিয়েছিলাম, আমি নিজেকে বুঝিয়ে নিয়েছিলাম যে সবকিছু চাইলে পাওয়া যায় না। কিন্তু হঠাৎ আগের দিন ওকে ক্লাসে হাসতে দেখলাম, তার চোখ দেখলাম, তার ঠোঁট দেখলাম, তার কথা শুনলাম, আমি হারিয়ে গেলাম। কিন্তু কোথায় যে হারিয়ে গেলাম আমি জানি না। জানি না সবার সঙ্গে এমনটা হয় নাকি। আমার মনে হলো আমার অর্পণকেই চাই। জানি সারা জীবনের জন্য পাবো না, কিন্তু একটা দিনের জন্য তো চাই, একটা সকাল, একটা দুপুর, সন্ধ্যা বা রাত্রের জন্য।
আমাদের মধ্যে একটা সুন্দর মুহূর্তের সৃষ্টি হবে, যা আমরা চাইলেও সারা জীবন ভুলতে পারবো না। কিন্তু আমি পেলাম না, কারণ আমি বলতেই পারলাম না। আমি আর মেনে নিতে পারছি না যে অর্পণ আমার নয়। একটা অদৃশ্য শক্তি আমায় বাঁচতে দিচ্ছে না। হয়তো অনেকেই ভাবে এটা একটা ছোট ঘটনা, তার জন্য এত বড় সিদ্ধান্ত। আমি তাদের বলবো, তারা ভালোই বাসেনি, ভালোবাসা বোঝেইনি। মা বাবা, তোমরা ভালো থেকো। বিদায়। তোমরা কষ্ট পেও না, কষ্ট যে সহ্য করা যায় না। আমি আর পারছি না। মনোজ আর পড়তে পারল না। চিঠিটা ভাঁজ করে রেখে চুপ করে বসে থাকলো। কিছুক্ষণ পর উঠে নিজের ঘরে চলে এলো। আসার সময় দেখলো সমু কাকু কাকিমার মাথায় জলপট্টি দিচ্ছে। মুড়ি আর চানাচুর খেয়ে শুয়ে পড়েছিল সেই রাতে মনোজ। ঘুমিয়ে পড়েছিল। দরজায় টোকার শব্দে ঘুম ভেঙে গেল মনোজের। তার ভয়ে প্রাণ শুকিয়ে গেল। বর্ষা এসেছে। এতদিন যার আসার জন্য পথ চেয়ে থাকতো সে, আজ তারই আশাতে ভয়ে প্রাণ শুকিয়ে গেল। মনোজ আর দরজা খুলতে গেল না। শুনতে পেল বাইরে থেকেই বর্ষা বলছে, মনোজ, আমি এসেছি, দরজা খোলো। না না, আমি কিছুতেই খুলবো না। তুমি চলে যাও। আমি জানি তুমি মানুষ নও। চলে যাও এখান থেকে। আর কোনো কথা এলো না বাইরে থেকে। কিছুক্ষণ পর সব চুপচাপ হয়ে গেল। মনোজ আবার শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। পাশ ফিরতেই চমকে উঠল মনোজ। সঙ্গে চিৎকার করল। মনোজ দেখেছে ঘরের ভিতর দরজার সামনে বর্ষা দাঁড়িয়ে। ঘর ভিতর থেকে লাগানো। মনোজ বর্ষার চোখের দিকে তাকাতেই শান্ত হয়ে গেল। বর্ষা মনোজের দিকে এগিয়ে আসছে আর বলছে, তোমার কোনোদিন মনে হয়েছে আমার একেই লাগবে? একটা মুহূর্তের জন্য হলেও আমার একেই লাগবে। আমরা একটা সময়, একটা মুহূর্ত রেখে যাব, যা নিয়ে সারাটা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দেব। বলতে বলতে বর্ষা আঁচলটা বুকের উপর থেকে সরিয়ে ফেলে দিল। মনোজের আবার সব ভয় কেটে গেল। মনোজ আবার বর্ষাকে পেতে চাইছে, কাছে পেতে চাইছে। কিন্তু সে যে মানুষ নয় ভেবেই রাগে অভিমানে নানা করে চিৎকার করতে লাগলো। না। মনোজের যখন জ্ঞান ফিরল তখন সে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি। পাশে তার মা বসে। বাবা আজ সকালেই দেখে গেছে। আজ 3 দিন পর তার জ্ঞান ফিরেছে। শরীরটা খুব দুর্বল। উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। মিতালি দেবী ধরে বসিয়ে দিল। অল্প খাবার খেলো মনোজ। সন্ধ্যার পর সমুবাবু এলো মনোজকে দেখতে। তিনিও প্রতিদিন কাজ থেকে ফেরার সময় দেখে যান। মনোজের মা তখন বাইরে ছিল। হাসপাতালের নিয়ম, রোগীর সঙ্গে একজনের বেশি বাড়ির লোক থাকতে দেওয়া হয় না। সমুবাবু মনোজকে জিজ্ঞাসা করল, কেমন আছো বাবা? ভালো একটু। কথা বলতে অসুবিধে হচ্ছে না তো? না না। মনোজের কথাগুলো খুব ধীরে আর আস্তে বলে জিজ্ঞাসা করল। তারপর আবার বলল, সেদিন কি হয়েছিল? মনোজ একবার ভাবলো সব বলে দিই, একবার ভাবলো না না বলবো না। সেই সব ভাবতে ভাবতে সমু আবার জিজ্ঞাসা করল, কি হয়েছিল সেদিন? সেরকম কিছু না, ভয় পেয়েছিলাম, একা থাকি তো। তারপর আপনার মেয়ের মৃত্যুর কথাটা শুনে ভয় হচ্ছিল। বলে চুপ করে থাকলো মনোজ। তারপর সমুবাবুকে জিজ্ঞাসা করলো, আপনি বলবেন আমি এখানে কি করে এলাম? তুমি তো কখন নিচে চলে এসেছিলে দেখিনি। প্রথমে তোমার ঘর থেকে একটা নানা শব্দ পেলাম। ভাবলাম তুমি হয়তো কারোর সঙ্গে ফোনে রেগে কথা বলছো। তারপর হঠাৎ নানা চিৎকার করতে থাকো।
দরজায় কয়েকবার ধাক্কা দিতে দিতে ভেঙে ফেলো। আমি দেখলাম তুমি খালি গায়ে পড়ে রয়েছো আর মেঝেতে বিড়বিড় করে বলেই চলেছো, না না, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। মুখে জলের ঝাপটা দিতেই তুমি অজ্ঞান হয়ে গেলে। তারপর হাসপাতালে নিয়ে এলাম, আজ 3 দিন হয়ে গেল। আজ এসে দেখলাম তোমার জ্ঞান ফিরেছে। আজ 1 সপ্তাহ হলো হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে মনোজ। বাড়িতে মা বাবার মাঝে শুয়ে থাকে, তাই হয়তো এই 1 সপ্তাহ বর্ষা আসেনি। শরীর প্রায় ঠিক হয়ে গেছে। সবাই কি হয়েছে জিজ্ঞাসা করাতে মনোজ বলে, ভয় পেয়েছিলাম, একা নিচের তলায় থাকতাম, তাই ভয় পেয়েছিলাম। মনোজ শুধু এইটুকুই বলে, না হলে সবাই চিন্তা করবে। সুস্থ হওয়ার জন্য আজ রাতে সে আলাদা ঘরে শুয়েছে। দরজায় টোকা পড়ল। প্রথমে ভয় হলেও ভাবল এত দূরে তো আসবে না বর্ষা, কিন্তু মনোজ বুঝতে ভুল করেছিল। বর্ষা তো মানুষ নয়, সে সব জায়গায় অবাধ যাতায়াত করতে পারে। দরজা খুলে বর্ষাকে দেখেই মনোজ চিৎকার করে ওঠে। মা, বাবা! পাশের ঘর থেকে মনোজের মা বাবা ছুটে আসে। তখন মনোজ ঘরের কোণে গুটিয়ে বসে আছে। এবার সে মা বাবাকে সবটাই খুলে বলল। রাতে তাদের কেউই ঘুমোতে পারল না। মনোজের মা মিতালি দেবী শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সকাল হতেই মনোজের বাবা ওঝা নিয়ে এসেছে। এখনকার নামকরা ওঝা নিনাম মাঝি। ওঝা মনোজকে দেখে কাছে এসে বলল, আর ভয় নেই, আমি চলে এসেছি। মনোজ হুম বলে মাথা নাড়ল। কি হয়েছে সবটাই বল আমায়। মনোজ সবটাই বলল। মনোজের কথা শুনে ওঝা তার পিঠের ব্যাগটা থেকে কী সব বার করে একটা মাদুলির মধ্যে পুড়ে দিয়ে মনোজের হাতে দিয়ে বলল, এই মাদুলিটা সব সময় গলায় ঝুলিয়ে রাখবি, কখনো খুলবি না। দেখবি কেউ তোর কাছে আসবে না। মিতালি লাল সুতোর সঙ্গে মাদুলিটা বেঁধে মনোজের গলায় ঝুলিয়ে দিল। তারপর সেই ওঝা সারা বাড়ি জল ছিটিয়ে দিয়ে চলে গেল। সারাদিন বাড়ির মধ্যেই ছিল মনোজ, বাড়ি থেকে বের হয়নি। রাতে ঘুমোতে এসে আবার ভয় হলো বর্ষা যদি আবার আসে। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই জানে না। সকালে যখন ঘুম থেকে উঠল তখন একটা অদ্ভুত শান্তি অনুভব করছিল, শরীরে, মনে, প্রাণে, সব জায়গায়। মনোজ আজ অনেক দিন পর সকাল দেখল। তার মনে হলো অনেক দিন পর সকাল হয়েছে। না, এ সকাল হয়নি, এ সকাল এসেছে, আর নিয়ে এসেছে এক মিষ্টি গন্ধ। কিচিরমিচির পাখির ডাক, পূর্ব আকাশে সূর্যোদয়, সবই কেউ যেন আবার নতুন করে তার মনে, তার জীবনে নিয়ে এসেছে। তার চারপাশে যে একটা চাপা দুর্গন্ধ বয়ে বেড়াতো, সেটা আজ আর নেই। কতদিন পর মন খুলে হাসছে মনোজ। বিকেলের দিকে হঠাৎ কালো মেঘ আকাশকে ঘিরে নিল। সাদা বকগুলো বাসায় ফিরছে। মাঠ থেকে সারি সারি চাষিরা ঘরে ফিরছে। মনোজ মাঠের এক কোণে বসে বসে চারিদিকে এসব দেখছে। কত কাছের এগুলো তার, তাও মনে হচ্ছে কত কত বছর পর এগুলো ফিরে পেয়েছে সে। বৃষ্টি আসবে তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো মনোজ। মনের মধ্যে একটা তৃপ্তি আর শান্তিতে ঘুমোতে গেছিল মনোজ। মাঝরাতে দরজায় টোকায় আবার ঘুম ভেঙে গেল। বাইরে থেকে বর্ষার গলা। মনোজ, কেউ আমায় তোমার কাছে যেতে দিচ্ছে না। তুমি এসো, তুমি এসো আমার কাছে। খুলে ফেলো ওই মাদুলি। দেখো, দেখো, আমি এসেছি। তুমি আসবে না আমার কাছে? সেই আকর্ষণীয় কণ্ঠস্বরে মনোজ উঠে বসেছে। তারপর ভয় ভয়ে কাঁপা কণ্ঠে বলল, না। বাইরে থেকে বর্ষা না না করতে তার গলার স্বর ফ্যাকাশে হয়ে গেল। তারপর সেই ফ্যাকাশে কর্কশ গলায় বলল, কি বললি? তুই আসবি না? তোকে আমি ছাড়বো না। কতদিন থাকবি আমার থেকে দূরে? একদিন ঠিক সময় আসবে, সেদিন তোকে আমি শেষ করে দেব। কথাগুলো বলে একটা বিকট হাসি আস্তে আস্তে মিলিয়ে গেল। শান্ত, একেবারে চুপচাপ পরিবেশ।
আবার মাঝরাতে ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে বাতাসের মধ্যে ভেসে বেড়াচ্ছে বর্ষার সেই ফ্যাকাশে কণ্ঠস্বর। খুলে ফেলো এই মাদুলি, তাহলে শেষ করে দেবো তোকে, শেষ করে দেবো, শেষ করে দেবো। কিছুক্ষণ পর পর একই কথা বাতাসে ভেসে আসছে। সেই রাতে ভালো করে ঘুম হলো না মনোজের। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা মুড়ি খেতে খেতে মাকে বলল, ভাবছি কলেজ যাব না, এখানেই থাকি কিছুদিন। যদিও এখন শরীর ঠিক হয়ে গেছে। না না, তোকে আর ওই বাড়িতে যেতে হবে না। অন্য একটা ঘর দেখা হবে না হয়। আরও একটু সুস্থ হয়ে ওঠ, তারপর না হয় কলেজে যাবি। মনোজ আর কথা বাড়ায় না, কারণ কালকের রাতও তো স্বাভাবিকভাবে কাটেনি তার। সারাদিন ভালোই কেটে গেল। রাতে শুয়ে শুয়ে ভাবছে এই অভিশাপ থেকে কি তার মুক্তি আর হবে না। এইভাবে ভয়ে ভয়ে আর কতদিন বাঁচবে সে। আজও আবার ঘুম ভেঙে গেল। ঘরের মধ্যে আবার সেই দুর্গন্ধটা আসছে, তার সঙ্গে বাতাসে ভেসে বেড়াচ্ছে বর্ষার সেই কর্কশ ফ্যাকাশে গলার আওয়াজ। মনোজ, খুলে ফেলো, খুলে ফেলো তোমার ওই মাদুলি, আমি তোমার কাছে যেতে পারছি না। মনু যেটা ভালো করেই বুঝতে পেরেছে যে এই মাদুলি যতক্ষণ তার কাছে আছে ততক্ষণ তার কাছে বর্ষা আসতে পারবে না। ভয়ে ভয়ে বোতল থেকে কয়েক ঢোক জল খেয়ে চুপ করে বসে রইল। কি করবে সে? এইভাবে কি করে বেঁচে থাকবে সে? এইসব তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। হঠাৎই বর্ষার অনুরোধের সুর বদলে গিয়ে ভয় দেখিয়ে বলছে, কিরে, তুই খুলবি না তো? তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি আমার হাত থেকে? আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমি তো তোকে ভালোবেসেছি। তুই যদি ভেবে থাকিস তুই আমার থেকে মুক্তি পাবি, তুই ভুল ভাবছিস। তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই, তোর মুক্তি নেই। তোকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না। রাতে ভয়ে ঠিক করে ঘুমোতে পারল না। সকালে ঘুম থেকে উঠে মনোজ নিজেই একা নীনা ওঝার কাছে চলে গেল। তাকে গিয়ে সবটাই বলল। এই মাদুলিটা আমায় সেই প্রেতের হাত থেকে রক্ষা করেছে, কিন্তু প্রেত রাতে আসে আর প্রথমে আমায় অনুরোধ করে সেই মাদুলি খুলে ফেলার জন্য, তারপর আমায় ভয় দেখায়। আপনি কিছু একটা করুন, এইভাবে বেঁচে থাকা যায় না, আমি আর পারছি না। আমি প্রেতাত্মা বন্দি করার ক্ষমতা অর্জন করতে পারিনি। তার আগেই আমার গুরুদেব মারা যায় এক প্রেতকে বন্দি করতে গিয়ে। খুব ভয়ানক সেই প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক হলে প্রেত বন্দি হবে, আর একটু কিছু ভুল হলেই ওঝার জীবন শেষ। এই জন্য আর কেউ এই প্রক্রিয়া করে না। নিজের জীবন ঝুঁকি নিতে কেউ চায় না। তাহলে তাহলে আমি কি ওই প্রেতের হাত থেকে আর রক্ষা পাবো না? একটা উপায় আছে, সেটা হলো অপেক্ষা। তোমার কাছে সে প্রতি রাতেই আসবে। তোমায় প্রথমে অনুরোধ, তারপর ভয় দেখাবে। তোমায় তার সঙ্গে কথা বললে হবে না, আস্তে আস্তে সে আসা বন্ধ করে দেবে। মনোজ নিরুপায় হয়ে বাড়ি ফিরে এলো। মন খারাপ করে বিকেলে নদীর পাড়ে বসে আছে। সূর্য পশ্চিম আকাশে রক্তিম লাল আভা ছড়িয়ে অস্ত যাচ্ছে। হালকা মিষ্টি হাওয়া দিচ্ছে, গাছের পাতা দুলছে। মাঠে চাষিরা বীজ বসাচ্ছে। নদীর জল অল্প থাকায় জলের দুই ধারে বক, পানকৌড়ি, মাছরাঙা আরও অনেক পাখির দল মাছ ধরছে। কয়েকটা বাচ্চা পাখিও আছে, তাদের মা মাছ ধরে খাইয়ে দিচ্ছে তাদের। আহা, দেখে যেন চোখ জুড়িয়ে যায়। তারপর আবার মাছগুলোর কথা ভেবে মন খারাপ হয়ে যায় মনোজের। পাখিগুলো মাছ পেলে তাদের একবারের খাবার জোগাড় হয়ে গেল, কিন্তু মাছটার জীবনের সমাপ্তি ঘটে গেল। কারোর একবেলার খাবার তো কারোর জীবন শেষ। কি নিষ্ঠুর নিয়ম!
এইসব দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে লক্ষ্যই করেনি মনোজ। মাঠের চাষিরা কেউ নেই, শুধু নানান রকমের পাখির কিচিরমিচির শব্দ বাতাসে ভেসে বেড়াচ্ছে। মনোজও উঠে আসতে যাবে, ঠিক সেই সময় সে দেখল নদীর পাশে, যেখান থেকে অনেক গাছ আর ঝোপঝাড়ে ভর্তি অনেকটা ছোট জঙ্গলের মতো, সেখানে একটা গাছে ঠেস দিয়ে বর্ষা দাঁড়িয়ে রয়েছে। মনোজ তার চোখের দিকে তাকিয়ে আবার সবকিছু ভুলে গেল। কে সে কি চাইছিল, সব ভুলে গেল মনোজ। একটা অজানা আকর্ষণে বর্ষার দিকে এক পা করে এগিয়ে যেতে থাকলো। মনোজ যত কাছে যেতে চায়, বর্ষাও তত পিছিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যায়। মনোজ বর্ষার সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসে। এবার বর্ষা থামল। মনোজের থেকে হাত 10 দূরে দাঁড়িয়ে মনোজের দিকে 2 হাত বাড়িয়ে দিয়ে বলছে, কাছে এসো, আমার কাছে এসো, খুলে ফেলো ওই মাদুলি, খুলে ফেলো। যে আমাদের এক হতে দিচ্ছে না সেটা খুলে ফেলো। প্রতিটা মানুষের সঙ্গে এমন একটা সময় এমন একজনের সঙ্গে পরিচয় হবে, তখন তার মনে হবে এর সঙ্গে সারা জীবন না হয় একটা মুহূর্ত একসঙ্গে কাটানো তো উচিত। সারা জীবন কাছে না পেলেও একটা মুহূর্ত কাছে পাওয়া দরকার। তার সঙ্গে কিছু স্মৃতি তৈরি করে রাখা দরকার। একটা প্রেমের স্মৃতি, একটা যৌনতার স্মৃতি, একটা সুন্দর চুমুর স্মৃতি, যা সারা জীবন তাদের দুঃখ কষ্ট আনন্দ দেবে। সারা জীবন ভুলতে দেবে না সেই একটা মুহূর্তকে। মনোজ সব কিছু ভুলে, সব চিন্তাভাবনা ত্যাগ করে কাছে পেতে আবারও বর্ষাকে চাইছে। খুলে ফেললো গলা থেকে মাদুলি, ছুটে গেল বর্ষার কাছে, 2 হাত দিয়ে জড়িয়ে ধরল বর্ষাকে। মনোজ বর্ষাকে জড়িয়ে ধরে বলল, শান্তি, কি চরম শান্তি অনুভব করছি তা ভাষায় বোঝানো যায় না। এই সুখ, এই ভালো লাগা, এই প্রেম, সেই গন্ধ আমি কিছুই ভুলবো না, জীবনেও না, মরণেও না। আজ আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকুক এই অসংখ্য লজ্জা পাতা। আজ আমাদের প্রেমের সাক্ষী হয়ে থাকুক মুক্ত আকাশ। আজ আমাদের চুমুর সাক্ষী থাকুক নদীর শীতল জল। আজ আমাদের যৌনতার সুর হোক পাখিদের গুঞ্জন। আজ আমাদের ভালোবাসার গন্ধ লেগে থাকুক প্রতিটি নরম কচি ঘাসে। গ্রামের অনেক মানুষ খোঁজাখুঁজি করছে মনোজকে। বিকালে কয়েকজন চাষি তাকে মাঠে বসে থাকতে দেখেছিল, তাই কয়েকজন নদীর ধারে জঙ্গলের ভিতর গেল। তারা হঠাৎ হইচই করে উঠল। ধরাধরি করে মনোজের মৃতদেহটা জঙ্গলের বাইরে এসে নামালো। মনোজের মা মিতালি দেবী কান্নায় ভেঙে পড়ে। অনেক লোকজনের ভিড়, অনেকজন কান্নাকাটিও করছে। তখন পাশ থেকে একজন বলল, মনোজের মৃতদেহটা পড়ে আছে, দেখলি? মুখে কি হাসি। ঠিক এই একই সময়ে জঙ্গলের উল্টো দিকে চলছিল অন্য এক কাহিনী। সেখানে বর্ষা আর মনোজ হাত ধরে হেঁটে চলেছে। তারপর আস্তে আস্তে বর্ষা বলল, মনোজ, চলো এখান থেকে। আমাদের জগৎ অন্য, এখানে আমাদের কেউ বুঝবে না। আমাদের এখানে থাকা আর মানায় না। চলো আমাদের দেশে, ভালোবাসার দেশে, ভালো থাকার দেশে।